সুপ্রিয় শিক্ষার্থীগণ, রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগে তোমরা সবাই স্বাগত। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ তোমরা দ্বাদশ শ্রেণীর। আমি সিফাতুন্না সাইকি, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের গতদিন আমরা যে অধ্যায় শুরু করেছিলাম যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অর্থাৎ অষ্টম অধ্যায়, যদিও তোমরা এর আগে করেছো, তারপরও এটা আমরা রিভিশন ক্লাস হিসেবে ধরে নিতে পারি। আর যারা করনি বা দেখতে সুযোগ হয়নি দেখা, তারাও আবার অধ্যায়টা দেখে নাও। তো আমরা গতদিন ফিফো পদ্ধতিতে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা যে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, যে মূল্যায়নের মজুদ পণ্য মূল্যায়নের যে তিনটা পদ্ধতি রয়েছে অর্থাৎ ফিফো, লিফো অ্যান্ড ওয়েটেড এভারেজ মেথড, সেই মেথডের আমরা ফিফো পদ্ধতিতে গতদিন অঙ্ক করেছি। আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ লিফো পদ্ধতিটা দেখব। লিফো পদ্ধতি, যেটা লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষের মাল আগে ছাড়া পদ্ধতি। ফিফো পদ্ধতিতে আমরা কি করেছি যে আগের মাল আগে ছাড়া অর্থাৎ আগের দরের মালটা আগে ছাড়তে হবে। সেই দরটা শেষ না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী অর্থাৎ উৎপাদক বা ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী প্রতিষ্ঠানরা পরবর্তী মালে হাত দিতে পারবে না বা ইস্যু করতে পারবে না। যখন সেটা আগের মালের রেট অর্থাৎ সেই দরের মালটা ছাড়া হবে, শেষ হবে, তারপরে পরবর্তী মালের দিকে তারা যাবে। আর এটা লিফো, যেটা লাস্ট ইন ফার্স্ট আউট, এটা সম্পূর্ণ ফিফো পদ্ধতির বিপরীত পদ্ধতি। অর্থাৎ শেষের মাল আগে ছাড়া, অর্থাৎ শেষের মাল না, শেষের দরের মালটা আগে ছাড়তে হবে, যে দরে সর্বশেষ ক্রয় করা হবে। এবং এই পদ্ধতিতে কিন্তু ফলো করলে কি হয় যে অনেক সময় অনেকটা বাজার দরের সাথে যে মালটা ইস্যু করা হয় সেটা মিলে যায়। এবং এই শেষের মাল যেটা শেষে ক্রয় করা হবে যে দরে, সেটা যখন শেষ হবে তখন তার যে পূর্ববর্তী দর ছিল সেই দরের মাল যাবে। এভাবে আগে আস্তে আস্তে ওপরের ধাপে উঠতে থাকবে এবং সেটা আগের মালটা সব শেষে বিক্রয় হবে, অর্থাৎ আগের রেটের মাল। তাহলে আমরা আজকে এই পদ্ধতিতে কয়েকটা অঙ্ক দেখব। গতদিন 1 আর 2 অঙ্ক করেছিলাম ফিফো, এখানে 4, 5 দুইটা আজকে করব। তো তোমরা প্রথমে এই অঙ্কটা দেখে নাও। 4 নাম্বার, যে এক্স কোম্পানি কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য দেয়া আছে। 2017 সালে মে মাসে কিছু ট্রানজ্যাকশন হয়েছে। সেগুলো হচ্ছে: মের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 250 কেজি, প্রতি কেজি 11 টাকা দরে। মে 4 তারিখে কাঁচামাল ক্রয় 450 কেজি, প্রতি কেজি 12 টাকা দরে। মে 9 তারিখে কারখানায় ইস্যু 550 কেজি। মে 16 সরবরাহকারীকে ফেরত প্রদান 25 কেজি। মে 22 ক্রয় 350 কেজি 13 টাকা দরে। মে 28 তারিখে ইস্যু 325 কেজি। করণীয় কি রয়েছে এখানে? ক নাম্বারে রয়েছে ফেরত মালের মূল্য নির্ণয় করো। খতে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। আর গ সমাপনী মজুদ মালের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা আজকে দেখি। প্রথমে কি বলেছে যে ক নাম্বার রিকোয়ারমেন্টে যে ফেরত মালের মূল্য নির্ণয় করো। ফেরত মাল এখানে কোথায় আছে? কয় তারিখে ফেরত দেয়া হয়েছে? 16 তারিখে। মে 16 তারিখে লেখা আছে যে সরবরাহকারীকে ফেরত প্রদান 25 কেজি। তার মানে কি সরবরাহকারী যাদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল, ক্রয় করা হয়েছিল কোথায়? কাঁচামাল এখানে আছে 4 তারিখে। এর আগে কিন্তু 4 তারিখেই শুধু ক্রয় করা হয়েছে 450 কেজি 12 টাকা দরে। এখন যে দরে আমরা ক্রয় করেছি সরবরাহকারীর কাছ থেকে, সেই দরে অবশ্যই তাদেরকে কি করব? ফেরত দেব। তাহলে আমরা রিকোয়ারমেন্ট কটা করে ফেলি। ফেরত মালের মূল্য নির্ণয়। ফেরত মালের মূল্য সমান সমান কি? ফেরত মালের
পরিমাণ গুণিত একক প্রতি মূল্য। এখানে কেজিতে দেওয়া আছে, তাই আমি লিখছি যে কেজি প্রতি মূল্য, কেজি প্রতি মূল্য। তাহলে এখানে ফেরত মালের পরিমাণ ছিল 16 তারিখে 25 কেজি, 25 কেজি গুণিত কত টাকা ছিল, 450 কেজি যখন ক্রয় করা হয়েছিল 12 টাকা দরে, তাহলে আমরা ওই 12 টাকা দরেই তাদেরকে ফেরত দিব, 12 টাকা। তাহলে হয় 12 25-এ হবে এখানে 300 টাকা। এটাই হচ্ছে ফেরত মালের মূল্য। তোমরা এটা লিখে নাও যে ফেরত মালের মূল্য। এরপর কি বলা আছে যে খ, লিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তাহলে আমরা গত দিনের মতোই একই রকম ছক, ফিফোতে যেমন লিফোতেও তেমন, জাস্ট আমরা রেটটা ভিন্নভাবে ধরতে হবে। তাহলে আমরা প্রথমে ছকটা করে ফেলি। তাহলে তোমরা ছকটা তুলে ফেলো যে এক্স কোম্পানির মাল খতিয়ান হিসাব লিফো পদ্ধতিতে। মালের বিবরণ কোড নং বিন নং। সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, কোনো ফরমায়েশ সীমা, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমায়েশ সীমা। আর ছকে আছে তোমরা দেখতে পাচ্ছ তারিখ, বিবরণ, গ্রহণ, ইস্যু
আর উদ্বৃত্তর ঘর, এবং প্রত্যেকটা গ্রহণীয় উদ্বৃত্ত ঘরে 3টা করে ঘর, পরিমাণ, দর, মূল্য, পরিমাণ কেজিতে, দর টাকা, মূল্য টাকায়, 3টা করে। তোমরা এই ছকটা তুলে ফেলো। গতদিনের মতোই আমরা এখন যে তারিখ অনুযায়ী ট্রানজাকশনগুলো হয়েছে সেগুলো এখন বসাবো। তাহলে প্রথমে আছে 2017 সালের মে মাসের 1 তারিখ। কি আছে? প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক জের, যেটাই বলা যায় একই। আমি এখানে প্রারম্ভিক জের লিখছি। যে এখানে আছে 250 কেজি 11 টাকা দরে। 250 কেজি 11 টাকা দরে কত হয়? হয় 2750 টাকা। এক তারিখে হয়ে গেল। এবার আছে মে 4 তারিখ। মে 4 তারিখে আছে কি? ক্রয়, কাঁচামাল ক্রয় 450 কেজি 12 টাকা। 450 কেজি 12 টাকা দরে হয় 5400 টাকা। তাহলে এখানে চলে আসবে 250, 11, 2750, আর এদিকে 450 12 টাকা দরে 5400 টাকা। আসলে ফিফো-লিফোতে বোঝা যায় পার্থক্যটা ইস্যুর ক্ষেত্রে, যেহেতু রেটটা ভিন্ন হবে ইস্যুর ক্ষেত্রে। তাহলে আমরা এখন ইস্যুটা দেখব। ইস্যু হচ্ছে মে 9 তারিখে কারখানায় ইস্যু করা হয়েছে 550 কেজি। তাহলে আমরা কি করছি? ফিফো করলে কি করতাম? প্রথমে 250 কেজি নিয়ে নিতাম, 11 টাকা দর যেহেতু প্রথম রেটটা। তারপরে কি করতাম? 550, আরো 300 নিতাম, এই 450 থেকে 12 টাকা। কিন্তু এখানে কি করব? এখানে করব শেষের দরটা আগে নিব। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। দ্যাট ইজ লাস্টে যে দরে কেনা হবে সেটা আমরা ফার্স্টে আউট করব, ইস্যু করব। তাহলে আমরা এখানে 550 আছে, এখানে কতটুকু নিতে পারি 12 টাকা দরে? 450 পর্যন্ত লিমিট, আর বাকি আরো থাকে 100। তখন 100 আমরা নিব পূর্ববর্তী দর থেকে, দ্যাট ইজ 11 টাকা দরে, যেখানে 250 থেকে যাবে 11 টাকা, 100 যাবে। তাহলে আমরা ইস্যু করে ফেলি। 450 12 টাকা, 5400 টাকা চলে আসলো। আর 250 থেকে আমরা নিলাম আরো 100 কেজি 11 টাকা দরে, এখানে আসছে 1100। তাহলে এখানে থাকছে কত? 150 11 টাকা দরে। এখানে রেট হচ্ছে 1650। 1650 টাকা থাকলো। তাহলে নিশ্চয় বোঝা গেল যে ইস্যুর ক্ষেত্রে কিভাবে হবে। শেষের দর থেকে উপরের দিকে উঠতে থাকতে হবে, আগে ওপর থেকে নিচে নামতে হতো। এরপর মে 16 তারিখে সরবরাহকারীকে হচ্ছে ফেরত। ফেরত মানেও কিন্তু ইস্যু করেই দিতে হবে, চলে যাচ্ছে কারখানা থেকে, তাই না? তাহলে ফেরত, ব্র্যাকেটে তোমরা ইস্যু লিখতে পারো। ইস্যু কত? 25 কেজি। আমরা এটা করেছিলাম যখন প্রথমে রিকোয়ারমেন্ট কতে যে ফেরত মালের মূল্য নির্ণয় করো, তখন আমরা কি করেছিলাম যে কাঁচামাল যেটাতে ক্রয় করা হয়েছিল 450 কেজি 12 টাকা দরে, সেই 12 টাকা মূল্যে আমরা কি করেছিলাম? ফেরত দিয়েছিলাম। কিন্তু লিফো পদ্ধতিতে কিন্তু একটু লস করে এখানে করতে হয়। যখন মাল খতিয়ান করা হয় তখন কিন্তু ওই রেটে আর আমরা লিপিবদ্ধ করব না। লিপিবদ্ধ করব যে পদ্ধতি আমরা ফলো করছি। এখানে যে রেটটা আছে সেখান থেকে, যেহেতু মজুদ পণ্যে মূল্যায়ন করছি, সে মজুদ থেকেই নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমি যদি 25 বাদ দিয়ে দিই, ওই 11 টাকা দরে আমাকে নিতে হবে এখানে। তাহলে হয় 275 টাকা। আর এখানে থাকে
25 11 টাকা করে 125 হয় হচ্ছে 1375 টাকা। এটা লিফো পদ্ধতির জন্য এই পার্থক্যটা আসছে। এরপর মে 22 তারিখে আবার ক্রয় করা হয়েছে কত 350 কেজি 13 টাকা দরে। 350 13 টাকা দরে আসে 350 গুণিত 13 4550 টাকা। 4550। এরপর মে 28 তারিখে বলা হচ্ছে ইস্যু 325 কেজি। ইস্যু করা হচ্ছে 325 কেজি। তাহলে ইস্যু আমরা 350 থেকে 325 নিয়ে নিই। 13 টাকা দরে লাস্টের ব্যালেন্স আসবে হচ্ছে 4225 টাকা। 4225 টাকা থাকবে। আর থাকলো 325 নিয়ে 25 থাকছে। আর থাকে এখানে 325 25 গুণিত 13 টাকা হলে 325। সমাপনী মজুদ এখানে এভাবেও রাখা যায় যে 125 11 টাকা দরে এটা আসছে, আবার 13 টাকা দরে 325 টাকা আসছে। আবার যোগ করেও দেখাতে পারি আমরা। এখানে রেখে দিলাম যে মোট আসছে কত 150 কেজি বা 125 রাখলাম, এভাবে দেখাতে পারি। আর এখানে কত আসবে যে 1375 যোগ 325 আছে 1700 টাকা। এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মূল্য। তোমরা অঙ্কটা তুলে ফেলো। যেহেতু রেট ভিন্ন হিসাবেও রাখা যায়, আবার যোগ করে মূল্যটা যোগ করে দেওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে 125 কেজি 11 টাকা দরে 1375, আর 25 কেজি 13 টাকা দরে 325 টাকা, মোট 1700 টাকা সমাপনী মজুদ পণ্য থাকছে। আমরা এখন এটা মিটিয়ে দিয়ে আমরা রিকোয়ারমেন্ট গ-তে চলে যাই। পুরোপুরি মিটাচ্ছি না, আমরা যেহেতু আরেকটা অঙ্ক করব, এই ছকটা লাগবে, আমি ছকটা রেখে দিচ্ছি।
আমরা ছকটা একটু রাখলাম পরবর্তী অঙ্কের জন্য। আমরা এখন গ রিকোয়ারমেন্টটা করি। এখানে কি বলছি, সমাপনী মজুদ মালে মূল্য নির্ণয় করা। আমরা তো মাল খতিয়ান হিসাব যখন করলাম তখন অবশ্যই আমাদের কি সমাপনী মজুদ মালের মূল্য নির্ণয় হয়ে গেছে। সমাপনী মজুদ মালের মূল্য, সমাপনী মজুদ মালের মূল্য কি, সমাপনী মজুদ মালের পরিমাণ গুণিত একক প্রতি মূল্য। সমাপনী মজুদ মালের পরিমাণ গুণিত কি একক প্রতি মূল্য, একক প্রতি মূল্য। তাহলে আমরা কি পেয়েছি, 125 টাকা 125 কেজি 11 টাকা দরে যোগ 25 কেজি 13 টাকা দরে, তাহলে 1375 আর 325 যোগ 325 সমান কত, 1700 টাকা। এভাবেও দেখাতে পারো, আবার তোমরা বলতে পারো, বলে দিতে পারো যে 125 কেজি 11 টাকা দরে 1375 টাকা এবং 25 কেজি 13 টাকা দরে 325 টাকা, মোট 1700 টাকা মূল্যে সমাপনী মজুদ মূল্য। এটাও দেখাতে পারো, এভাবেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একভাবে করলেই হলো। তোমরা এটা তুলে ফেলো। তোমাদের অবশ্যই তোলা হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কটা পড়ে ফেলো তোমরা, যে এক্স কোম্পানির উৎপাদন বিভাগ থেকে কাঁচামাল সংক্রান্ত নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। যে 2017 সালের মে মাসে 1 তারিখে প্রারম্ভিক জের 800 টন 30 টাকা দরে, মে 5 তারিখে কাঁচামাল ক্রয় 200 টন 50 টাকা দরে, মে 8 তারিখে মাল নির্গমন 300 টন, মে 14 তারিখে মাল প্রাপ্তি 600 টন 60 টাকা করে, মে 20 মাল নির্গমন 400 টন, মে 25 মাল প্রাপ্তি 200 টন 55 টাকা দরে এবং মে 31 তারিখে মাল নির্গমন 400 টন। করণীয় কি, মোট ইস্যুর পরিমাণ কত একক, এককে নির্ণয় করতে বলছে এবং লিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। গ নাম্বার, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে এখানে ওখানে কেজি ছিল, এখানে টনে দেওয়া আছে একক, আমরা এখানে টন লিখে নিতে পারি। তো প্রথমে কি বলছে যে মোট ইস্যুর পরিমাণ কত একক, এককে দেখাতে বলছে ইস্যুর পরিমাণ। তাহলে আমরা এখানে থাকুক, এটা 5 নম্বর অঙ্ক, যদিও আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টটা এখানে করে ফেলি যে মোট ইস্যু। তাহলে কত তারিখে ইস্যু হয়েছে এখানে আমরা দেখে ফেলি যে অঙ্কতে এখানে নির্গমন এবং প্রাপ্তির কথা বলা হয়েছে। ইস্যু এবং নির্গমন একই, যাওয়া কারখানা থেকে বা উৎপাদনকারী, এখানে যেহেতু কোম্পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেহেতু কারখানা থেকে যাবে মাল, কাঁচা মাল। তাহলে এখানে মাল নির্গমন মানে ইস্যু, আর মাল প্রাপ্তি মানে কিন্তু ক্রয় করেছে বলে বা কোথাও থেকে পেয়েছে বলে সেটা এসেছে, কারখানায় আসলেই সেটা কি হবে, অ্যাড হবে, এবং নির্গমন হলে কি হবে, মাইনাস করতে হবে। তাহলে নির্গমনগুলো আমরা দেখে ফেলি যে যেটা ইস্যুর কথা বলা হয়েছে, 8 তারিখে 300 টন, 20 তারিখে 400 টন আর 31 তারিখে 400 টন। তাহলে মোট এটা যোগ করলে আমরা মোট ইস্যুর পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা তারিখ অনুযায়ী সাজিয়ে ফেলি।
তারিখ একক টন 2017 সালের মে। তাহলে মে হচ্ছে 8 তারিখ, 8 তারিখে কত আছে? 300 টন। 300। মে 20 তারিখ, 20 তারিখে কত আছে? 400 টন। আর মে 31 তারিখে আছে 400 টন। তাহলে 4 4 8 3 1100। এই 1100 টন হচ্ছে কি? মোট ইস্যুর পরিমাণ হচ্ছে 1100 টন। এখানে মোট ইস্যু, তাহলে মোট ইস্যু হচ্ছে 1100 টন। তোমরা এটা দেখে নাও, মোট ইস্যুর পরিমাণ হচ্ছে 1100 টন। ইস্যুগুলা যোগ করে দিলেই হয়ে যাবে। এরপর রিকোয়ারমেন্ট যেটা খ, লিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। আগের মতোই করতে হবে ওই ছকে। আমি ছকটা ঠিক করে নিই, তোমরা একটা ছক এঁকে নাও আগের মতোই। আমরা এখন ট্রানজ্যাকশন অনুযায়ী ছকে লিফো পদ্ধতিতে বসাই। 2017 মে 1 তারিখে প্রারম্ভিক জেট দেওয়া হচ্ছে 800 টন 30 টাকা করে। আমি সংক্ষেপে লিখলাম প্রারম্ভিক জেট 830 টাকা দরে, তাহলে হয় 24,000। এরপর আছে মে 5 তারিখে 200 টন 50 টাকা করে ক্রয় করা হয়েছে, কাঁচামাল ক্রয়। তাহলে ক্রয় 250, তাহলে হয় 10,000। 830 থেকে গেল 24,000, অ্যাড হলো 250 টাকা দরে 10,000। 10,000। এরপর আসবে মে 8 তারিখে। 8 তারিখে কি করা হয়েছে? মাল নির্গমন, দ্যাট ইজ ইস্যু। তোমরা ইস্যু লিখলেও হবে, নির্গমন লিখলেও হবে। নির্গমনই লিখো যেহেতু এখানে দেওয়া আছে। নির্গমন, নির্গমন কি বলা আছে? 300 টাকা, 300 টন। তাহলে ইস্যুর ঘরে 300 টন নিতে গেলে প্রথমে লাস্ট থেকে উঠাতে হবে। তাহলে 50 টাকা দরে নিতে হবে আমাকে। লাস্ট কত আছে? 200 পর্যন্ত। তাহলে আমরা 200টা প্রথমে নিয়ে নিই। আর থাকে 300 নিতে বলছে, আরও থাকে 100। পূর্ববর্তী রেট থেকে আমরা নিব, সেটা হচ্ছে 30 টাকা দরে 800 থেকে আমরা আর 100 নিলাম। তাহলে এখানে থাকছে 700 টন 30 টাকা দরে 21,000। এরপর মে 14 তারিখে হচ্ছে 600 টন মাল প্রাপ্তি 60 টাকা দরে। আমরা প্রাপ্তি লিখি, প্রাপ্তি দেওয়া আছে তো। 600 টন 60 টাকা।
অ্যাড হলো 36,000, 21,000, 36,000। এরপর মে 20, মে 20 তারিখে আবার কি আছে? নির্গমন। নির্গমন কত? 400 টন। তাহলে এখান থেকে 60 টাকা দরে আমাদের কাভার হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 600 আছে পরিমাণ, তাহলে আমরা নিচ্ছি 460। তাহলে এখানে থাকছে কত? আর থাকছে 200। এরপর মে 25 তারিখ আবার মাল প্রাপ্তি 200 টন 55 টাকা দরে। তাহলে এখানে আছে মাল প্রাপ্তি 200 টন 55 টাকা দরে হয় 11,000 টাকা। এরপর মে 31, মে 31 তারিখে আবার মাল নির্গমন 400 টন। নির্গমন 400 টন। তাহলে প্রথমে আমরা কি নেব? লাস্ট 55 আছে, 200 আছে পরিমাণ, 11,000। তারপরে পূর্ববর্তী আছে 60 টাকা দর, আরো 200, 400 আমাদের কাভার হয়ে যাচ্ছে। তাহলে বেঁচে থাকলো কতটুকু? 700 টন 30 টাকা দরে 21,000 টাকা মূল্যের সমাপনী মাল থাকলো। তাহলে আমরা লিখে ফেলি সমাপনী মজুদ 700, পরিমাণ 21,000 টাকা। তাহলে সমাপনী মজুদ মাল কতটুকু থাকলো? 700 টন 21,000 টাকা মূল্যের। তোমরা তুলে ফেলো অঙ্কটা। এরপর আমরা রিকোয়ারমেন্ট গ করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা সমান কি জানি? যে আমরা জানি, আমরা গত ক্লাসে বলছিলাম যে বিক্রয়যোগ্য পণ্য একটা বছর শেষে যে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কিভাবে হয়, যে পূর্ববর্তী বছরে যেটা সমাপনী মজুদ, পরবর্তী বছরে কি হয় সেটা প্রারম্ভিক মজুদ। তাহলে বিক্রয়যোগ্য পণ্য সেই বছরে হবে নতুন বছরের শেষে যে প্রারম্ভিক মজুদ যোগ মোট মাল প্রাপ্তি বা ক্রয়, তাহলে হয় মোট প্রাপ্ত
মালের পরিমাণ, সে মোট প্রাপ্ত মালের পরিমাণ থেকে যতটুকু বাঁচবে, অর্থাৎ ওই বছরের সমাপনী যতটুকু মজুদ সেটুকু বাদ দিলে কি হয়, বিক্রিত পণ্যের মাল, মানে ওইটুকু বিক্রি হয়ে গেছে। মোট পণ্য থেকে যেটুকু বিক্রি হয়নি সেটাই তো আমাদের সমাপনী মজুদ। যেটুকু বিক্রি হয়নি সেটুকু আমরা কি করব, মোট পরিমাণ থেকে বাদ দিলে বাকিটুকু হয়ে গেল বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখানেও করে ফেলি যে আমাদের প্রারম্ভিক যে আছে মোট ক্রয়ের মূল্য যোগ করব, ক্রয় মূল্য থেকে মোট ইস্যু যেটা সেটা বাদ দিলেই, মোট সমাপনী মজুদ যেটা আমরা পেয়েছি সেটুকু বাদ দিলে কি হবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, এখানে তোমরা টাকা লিখে ফেলো। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য কতটুকু ছিল আমাদের, আমরা যখন ছকে করলাম, এই যে এখানে দেওয়া আছে 800 টন 30 টাকা করে, 24,000 টাকা যোগ ক্রয় বা মোট প্রাপ্তি যেটাই লিখো একই, ক্রয় লিখে ফেললাম আমি। এখানে ছক থেকে আমরা তুলে ফেলবো, ক্রয় করা হয়েছিল কত, 200 টন 50, এটা দেখেও তোমরা করতে পারো যে 10,000 যোগ কত 600 টন 60 টাকা করে, এখানে 36,000 যোগ আর কত ক্রয় করা হয়েছিল, মোট প্রাপ্তি হয়েছিল কি 200 টন 55 টাকা করে, সেটা 11,000। তাহলে মোট ক্রয় যোগ করে দিলে কত হয়, 57,000। তাহলে 57 আর 24 কত হবে, 57 আর 24 হয় 81,000। এই 81,000 কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যে এতটুকু ওই প্রতিষ্ঠান কি করবে, বিক্রয় করতে পারবে। তাহলে বিক্রয়যোগ্য থেকে মোট মজুদটুকু বাদ দিয়ে দিলে যেটুকু বিক্রি হয়নি, মজুদ মানে কি, সমাপনী মজুদ মানে বিক্রি হয়নি, সেটা ওই প্রতিষ্ঠান থেকে গেছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে লিখি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাদ সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের মূল্য কতটুকু নির্ণয় হয়েছে, আমরা মাল খতিয়ান হিসাবে যেটা লিফো পদ্ধতিতে করলাম সেখানে আমরা পেয়েছি সমাপনী মজুদ পণ্য হচ্ছে 21,000 টাকা। তাহলে এটাই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত, 60,000 টাকা। অর্থাৎ মোট বিক্রয়যোগ্য পণ্য প্রারম্ভিক মজুদ যোগ মোট প্রাপ্তি বা ক্রয় থেকে সমাপনী মজুদটুকু আমরা যেটুকু বেঁচে গেছে, যেটা বিক্রি হয়নি, সমাপনী মজুদ মানে যেটা বিক্রি হয়নি সেটুকু আমরা বাদ দিয়ে মোট বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে ফেললাম, দ্যাট ইজ 60,000 টাকা। তোমরা এটা দেখে ফেলো। আশা করি তাহলে তোমাদের লিফো পদ্ধতি তার কোনো সমস্যা হওয়ার কথা না, খুবই সহজ, ফিফোর মতোই। ফিফোতে আমরা প্রথম থেকে নিব রেটটা, লিফোতে শেষের থেকে উঠবো, নিচ থেকে। আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনার প্রকোপ আবার হয়তো বাড়া শুরু করেছে, আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, ঘর থেকে বের হবে না এবং সব যতগুলো স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলবে। এবং পরীক্ষার জন্য অবশ্যই তোমরা
প্রিপারেশন নিতে থাকবে। এমন ভেবো না যে তোমাদেরও পরীক্ষা হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আল্লাহ যদি দেয়, সহায় হয়, অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা আবার আমাদের পূর্বে স্বাভাবিক জীবনে ফিরে যাব। সেহেতু প্রস্তুতি নিতে থাকো এবং বাসায় পড়াশোনা চালিয়ে যাবে এবং পড়াশোনার পাশাপাশি অবশ্যই অন্যান্য কার্যক্রম, কাজ কারবার যেগুলো রয়েছে, যেমন বাগান করা বা গল্পের বই পড়া বা তোমাদের যদি অন্যান্য কিছু ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো অবশ্যই চালিয়ে যাবে যেন তোমরা শারীরিক এবং মানসিক দুইভাবে সুস্থ থাকতে পারো। আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি।